নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা এবং ইসরায়েল এদের দুজনে যে স্বপ্ন ছিল ইরানের সরকার পরিবর্তন করে দেওয়া, এবং এই সরকার পরিবর্তন করার জন্য হঠাৎ সাডেনলি যুদ্ধের একটা আবহাওয়া বোঝা যাচ্ছিল মিডল ইস্টের মধ্যে। এবং সাডেনলি যুদ্ধের কোনো নোটিশ না দিয়ে বা কোনো আলটিমেটাম জারি না করে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ওপর সকাল 9টা নাগাদ করে আয়াতুল্লাহ খামেনি, যিনি ইরানের সুপ্রিম লিডার ছিল, তার অফিসে বম্বিং করা হয় এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে দেয়। আর এরই পর যে যুদ্ধ শুরু হয়ে যায় এখান থেকেই। এবার যুদ্ধের নেতৃত্ব দেবে কে? তখনই ইরানে ডিফেন্স মিনিস্টাররা বলে বা প্রেসিডেন্ট বলে যে ভাই ডিফেন্স মিনিস্টারদের বা ডিফেন্স সিস্টেমদের ওদের হাতে যুদ্ধের নেতৃত্ব চলে যাওয়া দরকার। ঠিক সেই সময়, ঠিক আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর 10 দিন পর ইরান সিলেক্ট করলো, নির্বাচন করলো তাদের পরবর্তী সুপ্রিম লিডার কে হবে। এবং এই সুপ্রিম লিডার হলো সৈয়দ মোস্তফা আলী খামেনি, যিনি আয়াতুল্লাহ খামেনি পুত্র। এবং সরকারিভাবে এই সৈয়দ মোস্তফা আলী খামেনি তার কিন্তু নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। প্রশ্ন উঠছিল যে যুদ্ধকালীন যে অবস্থা দেখা যাচ্ছে পুরো ইরানের মধ্যে, এবং নেতৃত্ব শূন্য অবস্থা যেটা দেখা যাচ্ছিল ইরানের মধ্যে, যেটা মিডল ইস্ট বারবার করে এই নিউজটা কভার করছিল যে তাদের এই মুহূর্তে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ডিফেন্স মিনিস্টাররা, ডিফেন্স অফিসাররা, কিন্তু কোনো সুপ্রিম লিডার খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যার জন্য মিডল ইস্টে নানান ধরনের তথ্য একের পর এক আসা শুরু করেছিল। তারপরই হঠাৎ ইরান কাউকে না জানিয়ে, কোনো আগে থেকে আগাম নোটিশ গোটা বিশ্বকে ঘোষণা না করে, তারা স্থায়ীভাবে, তারা সরকারিভাবে পরবর্তী সুপ্রিম লিডারকে তারা সিলেক্ট করলো। এবং এতে আশা করা হচ্ছিল যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে হয়তো যুদ্ধের পরিধি আরও বেশি হবে, যেটা জিও পলিটিক্সে এক্সপার্টরা বলছিলেন। মিডল ইস্ট থেকে শুরু করে ওয়েস্টার্ন মিডিয়া সবাই কিন্তু ঘাবড়ে গেছিল যে ইরান যেহেতু সুপ্রিম লিডার, নতুন সুপ্রিম লিডার পেয়ে গেছে, তাহলে যুদ্ধের গতি হয়তো আরও বাড়তে পারে। এবার কেন এই কথা বলা হচ্ছে? যখন আমেরিকা এবং ইসরায়েল এরা দুজন মিলে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করেছিল, তখন হয়তো এইটুকু বোঝা যাচ্ছিল যে ইরানকে হয়তো এবার দখল করে নেবে আমেরিকা এবং ইসরায়েল। কেন বলা হচ্ছে? তার পেছনে কারণ হচ্ছে যেমনভাবে ভেনেজুয়েলা, জাস্ট গত মাসে ভেনেজুয়েলা দখল করেছে আমেরিকা। কীভাবে? রাতারাতি হঠাৎ করে রাত্রেবেলা করে আমেরিকা ফোর্স গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে এনে পুরো ভেনেজুয়েলা দেশটাকে দখল করে নিল। কিন্তু একটাই বোঝা যাচ্ছিল যে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে দিয়েছে, তাহলে ইরান হয়তো এবার আমেরিকার দখলে চলে গেল। ঠিক সেই সময় ইরান কিন্তু খেলা দেখিয়ে দিল, তারা তাদের পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করলো এবং তারা এইটাও ঘোষণা করে দিল যে আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধ তারা 6 মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের মধ্যে আছে। এইটাও কিন্তু এই সৈয়দ মুস্তফা আলী খামেনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শপথ নেওয়ার পর। আর তার জন্য দেখুন নতুন নতুন আর্টিকেল চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে, ইরান নেম মোস্তফা আলী খামেনি, ঠিক আছে, নতুন একদম লিডার তৈরি হয়ে গেছে ইরানের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, এই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর আমেরিকা এবং ইসরায়েল তারা ভেবেছিল যে তারা ওই দেশে মানে ইরানের রিজিম চেঞ্জ করে দেবে, সরকার চেঞ্জ করে দেবে। বেশ কিছু ছোট ছোট গোষ্ঠী আছে আয়াতুল্লাহ খামেনির এগেনস্টে, তাদেরকে নিয়ে তীব্র আন্দোলনে নেমে পড়বে। এবং এই সুযোগেই তারা ইরানকে, যেমন ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছিল যে ইরানকে আমরা 4টে টুকরে ভাগ করব, সেরকমভাবে ইরানকে 4টে টুকরো ভাগ করে মুসলিম শাসন চিরকালের মতো ধ্বংস করে দেবে। এটা কিন্তু তারা একটা প্রপার প্ল্যান করেছিল, কারণ ইসরায়েল প্রেসিডেন্ট আগে থেকে ঘোষণা করেছিল যে ইরানকে 4টে টুকরো কিন্তু ভাগ করা হবে। এবং ইসরায়েল এবং আমেরিকা নিজের পছন্দের পাত্রকে ইরানের সুপ্রিম লিডার বসিয়ে দেবে। কাকে বসাবে? সে পাহলভি ডাইনেস্টি, যারা 1979 সালের আগে পর্যন্ত ইরানে শাসন করেছিল। পাহলভি ডাইনেস্টি সম্পর্কে যারা নতুনরা আপনারা দেখছেন তাদেরকে আমি 2-4 কথা বলে দিই, কারণ আগেও বলেছি। ইরানে আগে রাজতন্ত্রের শাসন ছিল, মানে রাজারা শাসন করত। রাজাদের শাসনে অত্যাচার এতটাই মাত্রা মানে অত্যাচার বেড়ে গেছিল, যার ফলে ইরানের সাধারণ মানুষ এই রাজার শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল এবং সরকার গঠন করতে চেয়েছিল। যার ফলে তখন সেই মধ্যে শাসন করছিল একটা বংশ যার নাম হচ্ছে পাহলভি ডাইনেস্টি বা বংশ।
তো এই পাহলভি বংশটা কি হয়েছে, এই ইরানের মানুষদের অত্যাচারের ফলে এরা কি করেছে, ইরান ছেড়ে আমেরিকায় আশ্রয় নিয়েছে। আর এখানেই শুরু হয়েছিল নতুন লড়াই, কারণ আমেরিকা কন্ট্রোল ইরানের উপর হাতছাড়া হয়ে গেছে, বাইরে চলে গেছে। তাই এবার হয়তো আমেরিকা বা ইসরায়েল ভেবেছিল যে ইরানের মধ্যে তারা নতুন আবার সেই তাদের ক্ষমতা ফিরিয়ে আনবে এবং পাহলভি ডাইনেস্টিকে, তাদের পছন্দের মানুষকে তারা কিন্তু মানে সিংহাসনে বসাবে। কিন্তু এখানে ইরান দেখিয়ে দিল বা বুঝিয়ে দিল যে ভাই, ইরানের মানুষের মনোবল কখনো ভেঙে পড়েনি। হ্যাঁ, তাদের সুপ্রিম লিডার ধ্বংস হয়েছে, মারা গেছে, কিন্তু ইরানের মানুষের মনোবল ধ্বংস হয়নি। তারা নতুন সুপ্রিম লিডার সিলেক্ট করে নিয়েছে এবং আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা একসাথে হাতে হাত রেখে যুদ্ধের ঐক্যবদ্ধ নীতিকেই তারা কিন্তু ফলো করে চলছে। এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে। এবার যদি আসি মোস্তফা আলী খামেনি নির্বাচন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি রিয়েকশন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কারভাবে ভাবতেও পারেনি বা ইসরায়েলের প্রেসিডেন্ট ভাবতে পারেনি যে ইরান তাদের পরবর্তী সুপ্রিম লিডার সিলেক্ট করবে। কারণ এখন আমেরিকা মানুষ বলছে, একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমেরিকা মানুষ, সে কথাটা হচ্ছে যে ভাই, যেভাবে আপনারা দেখেছেন যে প্রায় 47 বছরের শাসন পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প 87 বছরে একজন সুপ্রিম লিডারকে হত্যা করে দিয়েছে, তাতে কিন্তু ইরান এখানে খালি হাতে বসে নেই। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে আমি যে নতুন চালটা দিয়েছি ইরানের ওপর, যেখানে 15% স্যাংশন লাগিয়ে দিয়েছি, যেখানে ইরানের অর্থনীতি ভেঙে দিয়েছি, তারপরও ইরান কেন তাদের কাছে এসে এখনো পর্যন্ত মাথা নত করলো না। আর এইটাই জিও পলিটিক্সে এক্সপার্টরা বলছেন যে এইখানেই হলো ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় ব্যর্থতা, যে একটা দেশের ওপর 15% স্যাংশন লাগানোর পর কোনো দেশ তাদের সাথে ব্যবসা করতে পারবে না, শুধুমাত্র চীন এবং রাশিয়া ছাড়া কেউ ব্যবসা করতো না, সেই দেশকে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করলো না কেন, বা আমেরিকার কাছে মাথা নত করলো না কেন? এখানেই আমেরিকার ক্ষমতা নিয়ে গোটা বিশ্ব কিন্তু প্রশ্ন তুলছে। আমরা যদি আরো কিছু গুরুত্বপূর্ণ দেখি, কারণ এই আমেরিকার সিস্টেম, আমেরিকা যেমন কিছুদিন ধরে ট্যারিফ খেলা চলছিল, বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছিল যে ভাই তোমরা আমাদের কাছে আসো, নইলে ট্যারিফ লাগিয়ে দেবো, তোমরা আমাদের কথা মেনে চলো, আমাদের সাথে ট্রেড ডিল করো, নইলে ট্যারিফ লাগিয়ে দেবো। ভারতকেও নানান ধরনের হুমকি দিয়েছিল, কখনো 150% ট্যারিফ লাগাবো, কখনো 50% লাগিয়ে দিয়েছিল, কখনো 200% লাগাবো, কখনো 500% লাগাবো। তো এই যে ট্যারিফের ভয় গোটা বিশ্বকে দেখিয়েছিল, কারণ আমেরিকা চায় গোটা বিশ্ব তাদের খুঁটির নিচে আসুক। এইটা হচ্ছে আমেরিকার সব থেকে বড় প্রবলেম। এবার প্রশ্ন আসছে, ইরানের কাউন্সিল অফ এক্সপার্টরা আয়াতুল্লাহ খামেনির নাম ঘোষণা, মানে সৈয়দ মুস্তফা আলী খামেনি নাম ঘোষণা পর তারা কি করেছে, তারা জারি করেছে যে ইরান এখন ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধে যে নীতির মধ্যে জড়িয়ে পড়েছে সেই নীতি কন্টিনিউ থাকবে। এর ফলে কি হয়েছে, ইরানও খুব ভালোভাবে জানে যে যুদ্ধতে আমেরিকার সাথে পারবো না, কিন্তু কৌশলগত দিক থেকে কিন্তু ইরান খেলা দেখিয়ে দিচ্ছে এবং আমেরিকাও খুব ভালোভাবে জানে তারা যে B2 বম্বারটা বের করে ইরান ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমেরিকাও B2 বম্বার বের করতে পারছে না। কারণটা কি? কারণ হচ্ছে মিডল ইস্টে প্রায় 17টা দেশে, মানে 17টা জায়গায়, ঠিক আছে, আমেরিকার এয়ারবেস আছে 17টা জায়গায়। এবং ইরানে তো বক্তব্য ছিল যে ভাই, যেখান থেকে তোমাদের মিসাইল উঠে আসবে আমরা সেখানে গিয়ে আক্রমণ করব। এবার সেইটাই শুরু হয়েছে। এবার মিডল ইস্ট চাপ দিচ্ছে আমেরিকাকে যে ভাই, তোমাকে আমরা সাহায্য করতে দিলাম, তোমরা আমাদের এয়ারপোর্ট থেকে মানে মিসাইলও নিয়ে গিয়ে ইরানের উপর ফেললে, ইরান তখন আমাদের উপর আক্রমণ করছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে জবাব চাইছে বিশ্ব, গোটা মিডল ইস্ট জবাব চাইছে, যার ফলে আমেরিকাও কিন্তু কোনো না কোনো জায়গা হয়তো B2 বম্বারে সুইচে হাত রেখেও কিন্তু টিপতে পারছে না। আর অপরদিকে আসি ইরানে IRGC, যে ইসলামিক রেভলিউশন, ইরানের সব থেকে বলা হয় বড় শক্তিশালী সেনা, যারা আয়াতুল্লাহ খামেনি চারপাশে ঘুরে উঠেছিল এবং যেটা আয়াতুল্লাহ খামেনি নিজে তৈরি করেছিল, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনের জন্য তারা IRGC রেডি। এবং বলা হয়ে থাকে ইরানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সেনাবাহিনী হচ্ছে এই IRGC। দেশে আর্ম ফোর্স, ন্যাশনাল ফোর্স, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এরা সবাই একসাথে এই ইরান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একের পর এক নেমে গেছে। এবং সাথে সাথে এখানে প্রশ্ন করা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট
ওনার কি বক্তব্য সেখানে আমরা যদি দেখতে চাই তা আমরা দেখতে পাবো ইরানের প্রেসিডেন্টের বর্তমান সিচুয়েশন এবং বর্তমান বক্তব্য। তিনি পরিষ্কারভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে এই মুস্তফা আলী খামেনিকে সাধুবাদ জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন, সাথে সাথে এই যুদ্ধ কন্টিনিউ রাখার জন্য প্রপোজাল দিয়েছে। কারণ আয়াতুল্লাহ খামেনির একটা বক্তব্য ছিল যে ভাই আমরা কোনোভাবে আমেরিকা এবং ইসরায়েলের কাছে মাথা নত করব না। আসি এবার যে দেশের ইরানের মধ্যে সাধারণ মানুষের রিয়েকশন। দেখুন ইরানের মধ্যে এই মুহূর্তে মানুষ দুঃখ পেয়েছে, রাস্তায় নেমেছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে ইরানের মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং তার কারণটা কি, তারা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুটা তারা মেনে নেয়নি, কিন্তু সাথে সাথে এই মোস্তফা আলী খামেনিকে তারা সুপ্রিম লিডার হিসেবে মেনে নিয়েছে। আর এখানে ওয়েস্টার্ন মিডিয়া একটা বড় কথা দাবি করে দিয়েছে, ডিভাইড অ্যান্ড রুল আমেরিকা সেটা করতে ব্যর্থ। ডিভাইড অ্যান্ড রুল আমেরিকা করতে ব্যর্থ, সেটা ইরানের মধ্যে। এইখানে কিন্তু বড় প্রশ্ন উঠে গেছে। আর দেশের মানুষ বর্তমানে যে শাসন কাঠামো রয়েছে ইরানে, মানুষ তারই ওপর আস্থা রাখছে, সে আয়াতুল্লাহ খামেনিরই ওপর। আর রাষ্ট্রপতি তিনি বলে দিয়েছেন যে এই যুদ্ধ আরও বেশি শক্তিশালী হবে এবং আরও বেশি কৌশলগত পথ অবলম্বন করা হবে। আবার ইসরায়েলের আশঙ্কা কি? ইসরায়েলে আমি একটা নিউজ দেখছিলাম যে টাইম অফ ইসরায়েল, সেখানে বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি থেকেও অনেক বেশি নাকি শক্তিশালী হচ্ছে তার ছেলে, অনেক বেশি জেদি হচ্ছে তার ছেলে, অনেক বেশি স্ট্রং হচ্ছে তার ছেলে সৈয়দ মুস্তফা আলী খামেনি, এবং তারই নেতৃত্ব আরও বেশি প্রতিশোধ নিতে পারে। এটা ইসরায়েল টাইম যে নিউজ পেপারটা আছে সেখানে কিন্তু কভার করা হয়েছে এবং সেটা দাবি করা হয়েছে। এবার যদি সৈয়দ মুস্তফা আলী খামেনি সম্পর্কে আমরা দেখি, আরও একটু গভীরে ব্যাপার দেখি। এই সৈয়দ মুস্তফা আলী খামেনি যে তার নিজের স্ত্রী খুন হয়েছে আমেরিকার হাতে, তার বাবা আয়াতুল্লাহ খামেনি খুন হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের হাতে, তার নিজের পরিবার খুন হয়েছে আমেরিকার হাতে, এবং গোটা ওয়েস্টার্ন মিডিয়ার সাথে মিডল ইস্টের মিডিয়াও কিন্তু এবং জিও পলিটিক্স এক্সপার্টরাও দাবি করছে যে এবার হয়তো সৈয়দ মুস্তফা আলী খামেনি, যিনি ইরানে সুপ্রিম লিডার, সে হয়তো আরও ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে। আর এই দেখার পর ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প একটাই কথা বলেছেন যে ভাই সৈয়দ মুস্তফা আলী খামেনিকে দেখার পর কি বলেছেন, আমি আর্টিকেলটা দেখছিলাম এখানে, যে ট্রাম্প সেজ, ঠিক আছে কি বলছে দেখুন, এটা সিবিএস নিউজ, ঠিক আছে। ট্রাম্প সেজ হি ইজ নট হ্যাপি অ্যাবাউট দ্য ইরান নিউ সুপ্রিম লিডার মুস্তফা আলী খামেনি। ট্রাম্প বলছে যে ভাই কখনো সে ভাবতেই পারেনি যে ইরানের সুপ্রিম লিডার মারা যাওয়ার পর যেখানে আমেরিকা এবং ইসরায়েলের শাসন প্রতিষ্ঠা হতো ইরানের মধ্যে, সেখানে এই মুহূর্তে তারা তাদের সুপ্রিম লিডার নির্বাচন করে নিয়েছে। এটা ট্রাম্প কখনো ভাবতেই পারেনি। বলছে আই এম নট হ্যাপি। আমি ডোনাল্ড ট্রাম্প হ্যাপি নয়। আর ইরান এখানেই বুঝিয়ে দিল যে ইরান একটা সার্বভৌম দেশ, আমেরিকার কাছে মাথা নত করবে না। তাই তারা দেশে পরবর্তী সরকার সুপ্রিম লিডার নেতৃত্ব দিয়েছে এবং নির্বাচন করেছে যে হবে আয়াতুল্লাহ খামেনি 1989 সাল থেকে 2026 সাল পর্যন্ত ইরানের মধ্যে শাসন করে গেছে। আর এই সময় বেশ কিছু প্রেসিডেন্ট আমেরিকার মধ্যে এসে গেছে, কিন্তু একাই স্ট্যান্ড বাই এই 36টা বছর বলা হচ্ছে যে একাই শাসন প্রতিষ্ঠা করে গেছে সুপ্রিম লিডারে, সেটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং ট্রাম্পের অসন্তোষে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, কি বলুন তো? সে জায়গাটা হচ্ছে যে তারা সঙ্গে সঙ্গে কথা বলেছিল ইরানের মানুষদের সাথে। যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়নি, তখন ট্রাম্প ইরানের মানুষরা ইরানের সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছিল, রাস্তায় স্ট্রাইক করেছিল, তখন কিন্তু ইরানের মানুষদেরকে আমেরিকা বলেছিল ভাই তোমাদের জন্য হেল্প আসছে, এই শব্দটা ইউজ করেছিল, হেল্প আসছে। কিন্তু পরবর্তীকালে যখন রিজিম চেঞ্জ করতে পারলো না, তখন ডোনাল্ড ট্রাম্প আবার ঘুরিয়ে দিয়েছিল কথা যে পুরো সরকার পরিবর্তন করে দেবে। আর এই যুদ্ধে 12 দিনের মাথায় দেখা যাচ্ছিল যে পরবর্তীকালে সৈয়দ মুস্তফা আলী খামেনির আগে আলী লরিজানি, যিনি কিনা নেতৃত্ব দিচ্ছিলেন, এবং আলী লরিজানি বিষয়টা যদি আমি আরও একটু আপনাদের সামনে গভীরে তুলি,
আয়াতুল্লাহ খামেনি মৃত্যু 6 দিন আগে তিনি ঘোষণা করেছিলেন যে পরবর্তী সুপ্রিম লিডার হবে আলী লরিজানি। কিন্তু ইরানের প্রেসিডেন্ট আলী লরিজানিকে রিকোয়েস্ট করে যেহেতু এখন কোনো সুপ্রিম লিডার নেই, আপনি ডিফেন্স মিনিস্টার হয়ে আছেন, আপনি এক কাজ করুন, এই যুদ্ধটা আপনি পরিচালনা করুন, সুপ্রিম লিডার অন্য কাউকে বসানো হোক। তাই কি হয়েছে, তাই এই মুহূর্তে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে শুধু আলী লরিজানি একা নয়, আলী রেজা আরাফি, এরা দুজন মিলে নেতৃত্ব দিয়েছে। এবার নেতৃত্ব দেওয়ার সাথে সাথে আমি আরেকটা কথা বলি, যেহেতু সৈয়দ মুস্তফা আলী খামেনি এই মুহূর্তে ইরানের সুপ্রিম লিডার হয়েছে, তাহলে ইরান কি এবার সত্যি সত্যি পরমাণু বোমা তৈরি করবে? কারণ নতুন নেতা এসেছে, নতুন লিডার এসেছে। দেখুন, আমেরিকা বারবার দাবি করেছে যে ইরান 60% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে নিয়েছে, রেখে দিয়েছে, আর পরমাণু বোমা বানানোর জন্য দরকার 90%, তা 60% করে নিয়েছে, 30% ডিউ রয়েছে। তো ওয়েস্টার্ন মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা মিডিয়া বা জিওপলিটিক্স এক্সপার্ট অ্যানালাইসিস করতে গিয়ে তারা বলেছিলেন যে ভাই এই 30% এনরিচমেন্ট করতে ইরানে হয়তো 1 সপ্তাহ সময় লাগবে। এইখানেই প্রশ্নটা উঠে যায় যে আয়াতুল্লাহ খামেনি একটা সময় দাঁড়িয়ে বলেছিল যে পরমাণু বোমা তৈরি করা ইসলামের বিরুদ্ধে কাজ, ইসলাম বিরোধী কাজ। তাহলে এবার প্রশ্ন উঠছে, এই সৈয়দ মোস্তফা আলী খামেনি ইনি কি পরমাণু বোমা তৈরি করবেন? কারণ কেন বলছি, কারণ এই সৈয়দ মোস্তফা আলী খামেনি ইনার যে শিক্ষক, ইনার শিক্ষক নাম হচ্ছে মোহাম্মদ মোজাহিদি। এই মোহাম্মদ মোজাহিদি বহুবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে ইসলাম কখনো বিরোধী নয় পরমাণু বোমা তৈরি করার। তাহলে শিক্ষকের কাছে তো সে ট্রেনিং পেয়েছে, এবার সেই ট্রেনিংয়ে কি বাবার নীতিকে ভুলে গিয়ে সে কি সত্যি সত্যি পরমাণু বোমা বানাবে? এইখানে হয়ে গেল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর আমিও আপনাদের উদ্দেশ্যে বলছি যে সৈয়দ মুস্তফা আলী খামেনি কি সত্যি পরমাণু বোমা বানাবে? এটা আপনারা কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই করবেন, আমি প্রত্যেকের কমেন্ট আমি দেখব। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। দেখুন, আমেরিকা এবং ইসরায়েলের যে কথা আমরা বলি, দেখুন টেকনোলজির দিক থেকে ওরা অনেক অ্যাডভান্স। এআই মিসাইল, এআই নেতৃত্ব দিয়ে কিন্তু সব থেকে বেশি কিন্তু আক্রমণ করা হচ্ছে বর্তমানে সময়। যদি আপনি দেখেন, এআই কিন্তু সমস্ত জায়গা দখল করে বসে আছে। আগামী হয়তো 2 বছর পর দেখবেন সবকিছু এখন এআই নেতৃত্বেই চলছে। তো যারা এআই শিখতে চান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, সবার প্রথম বলি এআই কোর্সটা কাদের জন্য? যাদের ব্যবসা আছে তাদের এআই কোর্স শেখা উচিত, যাদের ছোটোখাটো দোকান আছে তাদের এই ব্যবসা মানে এআই কোর্স শেখা উচিত। সাথে সাথে যারা স্টুডেন্টরা আছো, পড়াশোনার পাশাপাশি দিনে 1 ঘন্টা তো সময় বের করতে পারবে গার্লফ্রেন্ডকে সময়টা দেওয়ার পর, তারাও কিন্তু এআই শিখতে পারো। মাত্র 2 মাসের কোর্স। এআই শিখলে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা বাড়ি থেকে খেয়ে ইনকাম করতে পারবেন আপনারা। চ্যালেঞ্জ করে বললাম, এটা হচ্ছে মার্চ মাস, 2 মাস শিখুন, মার্চ এবং এপ্রিল, মে মাস থেকে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। বাস্তব কথা বললাম, যাদের কাছে অবাস্তব মনে হচ্ছে তারা ওই রকমই আর্থিক সংকটের মধ্যে যাবেন। যাদের কাছে বাস্তবটা মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে তারা এই নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 9333281334, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। এবং আপনাদের উদ্দেশ্যে সুন্দর একটা প্রশ্ন রেখেছি, আপনারা আশা করছি সকলেই কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে।